হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্লার্কশিপের এই স্পেশাল সেশনটায়। দেখো, তোমাদের ক্লার্কশিপ সামনেই এক্সামিনেশন এবং পিএসসি ডিক্লেয়ার করে দিয়েছে যে 16 এবং 17 নভেম্বর এক্সামিনেশন, মানে হাতে আর অলমোস্ট 3 মাস মতো সময় আছে। তো এখানে দাঁড়িয়ে তোমাদের প্রিপারেশন কি হবে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন পেয়েছি যে এই মোমেন্টে কি করবো স্যার, আমি তো সদ্য শুরু করেছি। তার কারণ হচ্ছে তোমরাই, মানে দেখো, দোষী বা দায়ী যাই বলো না কেন, রেসপন্সিবিলিটি ইজ ইয়োর্স। কারণ তোমরা অনেকেই ভেবেছিলে এক্সাম হবে না। ঠিক আছে, ফর্ম ফিল আপ হয়েছে। ফর্ম ফিল আপের সময়তেও অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের মানে বিবাদ বিসম্বাদ তোমাদের তরফ থেকে পেয়েছিলাম। অনেকেই বলছে না 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 এক্সাম হবে না। তারপরে যাই হোক, ফর্ম ফিল আপ ডান হলো। গত বছর 23-এর, মানে 2023-এর 30th ডিসেম্বর বোধহয় এক্সাম, তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল শেষ ক্লার্কশিপের। তারপরে তো এক্সাম হচ্ছে না হচ্ছে না আর হবে না হবে না, মানে ডিপ্রেশন, নেগেটিভিটি চূড়ান্ত লেভেলের ছিল। হ্যাঁ, এবার এই ডিপ্রেশনটা শুধুমাত্র তোমাদের দোষ দিয়েও লাভ নেই, তার কারণটা অবশ্যই রয়েছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে পিএসসির দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, চরম লেভেলের দুর্নীতি। আমরা লাস্ট যেটা দেখলাম সেখানে একদম ওপেন করে দিল দুর্নীতিটা ফুড এসআই এক্সামে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের এই রকমের ভাবনা চিন্তা করাটা অযৌক্তিক আমি কখনোই ভাবি না। কিন্তু তারপরে দাঁড়িয়ে আমি সবসময় এবং আমরা সবসময় বলেছিলাম যে ভাই প্রিপারেশনটা নাও, প্রস্তুতিটা নাও, কারণ যখন তখন এক্সাম ডেট ঘোষণা হবে এবং এক্সাম ডেট ঘোষণা হওয়ার পরে যখন ওই আর হাতে 4-5 মাস সময় থাকবে, তখন মনে হবে যে কি ভুল করলাম, মাথা চাপড়িয়েও সব কিছু ঠিক হবে না। এবং সেটাই কিন্তু অনেকের এই মুহূর্তে হচ্ছে এবং তারাই জানাচ্ছ, ফোন করছো, স্যার কি করব, এখন তো প্রিপারেশন নিতে হবে, কিভাবে এগোবো স্যার। চলো আজকে সেটাই জানিয়ে রাখি, যারা যারা এই পর্যায়ে রয়েছে ক্লার্কশিপের এক্সামিনেশন কি তাদের জন্য সম্ভব, তারা কি এই লাস্ট 3 মাস পরেও ক্লার্কশিপের জন্য স্বপ্ন দেখতে পারো, ক্লার্কশিপ এক্সামিনেশন ক্র্যাক করার স্বপ্ন দেখতে পারো। চলো আজকে জেনে নেওয়া যাক সেই বিষয়ে। দেখো, ক্লার্কশিপ এক্সামিনেশনে যদি আমি নর্মাল হিসেবে দেখি, মানে ক্যাটাগরি বা কোয়ালিফিকেশন, সেটা কিন্তু মাধ্যমিক পাস লেভেলের এক্সাম। হ্যাঁ, ফুড এসআইয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন লেভেল যদি দেখো, সত্যি বলতে খুব বিশাল কিছু কঠিন হয়নি। কয়েকটা শিফটে একটু ছিল কোয়েশ্চেন, কিন্তু আমি বলবো না বিশাল মানে কি বলবো হার্ড কোয়েশ্চেন হয়েছে, এরকমটা ছিল না। নর্মাল একদমই বলতে পারো অ্যাভারেজ টাইপের কোয়েশ্চেন ছিল এবং মিডিওক্রি কিছু কিছু কোয়েশ্চেন রাখা হয়েছিল। কিন্তু ক্লার্কশিপের এক্সামিনেশনের কোয়েশ্চেন লেভেল কিন্তু অতটাও থাকবে, কম থাকবে না। কারণ এটা যেহেতু মানে তোমার প্রমোশনের ভিত্তিতে তুমি সেক্রেটারিয়েট পোস্ট পেলে একদম আইএস র্যাঙ্ক অবধি যেতে পারো, আইএস সমতুল্য হতে পারো ক্লার্কশিপের এক্সামিনেশনের ক্ষেত্রে, যদি তুমি সেক্রেটারিয়েটে জবটা পাও তবে। তো সেখানে দাঁড়িয়ে এই এক্সামের কোয়েশ্চেন একটু ভালো হয়, মানে অলমোস্ট এখানে মিডিওক্রি টাইপেরই বেশি প্রশ্ন থাকে। যেটা আমাদের ফুড এসআইয়ের ক্ষেত্রে ছিল বেশিরভাগই ইজি কোয়েশ্চেন ছিল। আমি বেশিরভাগ বলছি, আমি বলছি না সমস্ত শিফটেই কোয়েশ্চেন সহজ হয়েছিল। তো যাই হোক, এবার যদি দেখা যায় এখানে এই লাস্ট 3 মাসের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে। দেখো, এই যে 3 মাস হাতে আর রয়েছে, এখন অলমোস্ট আমাদের অগস্টের মিডল চলে এসছে। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো এই 3 মাসের মধ্যে প্রথম 2 মাস যারা যারা এখন আমি 3 রকমের স্টুডেন্টদের নিয়ে কথা বলবো। একটা স্টুডেন্ট যারা একদম নতুন, মানে ফ্রেশার্স যাদের বলা যেতে পারে, এবছরই পড়াশোনা শুরু করেছো, সদ্য হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বা হায়ার সেকেন্ডারি দিয়েছো, তারপরে মনে করছো যে না এক্সামটা সেটা দেওয়া যাবে এবং বয়স তোমাদের হয়ে গেছে, তাই পার্সপেক্টিভে দিচ্ছ তারা। আর একটা টাইপ অফ স্টুডেন্ট, আর একটা কাইন্ড অফ স্টুডেন্ট যারা কিনা দীর্ঘ 3-4 বছর, 1 বছর প্রিপারেশন নিয়েছো এবং প্রিপারেশন নেওয়ার পরে এক্সামিনেশনটা দিচ্ছ। আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট, তারা হচ্ছে একটা সময়তে পড়তে, কিন্তু মাঝখানে বিভিন্ন কারণ তোমরা হয়তো পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছো এবং আবার রিজিউম করেছো পড়াশোনাটাকে। তাদের দেখো, প্রথম ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা যারা রয়েছে তাদেরটা কি হবে প্রথমে বলি। এই মোমেন্টে দাঁড়িয়ে তারা অনেকেই আছো সদ্য শুরু করেছো, হয়তো অল্প স্বল্প পড়া হয়েছে, পড়া হচ্ছে, কিন্তু পড়াটা এগোচ্ছে না। তার কারণটা তুমি সিলেবাসটাকে বুঝতে পারছো না, খেই হারিয়ে ফেলছো। মনে হচ্ছে যেন একটা সমুদ্রের মধ্যে তুমি চলে এসছো, এই সমুদ্র থেকে নিস্তার পাওয়ার রাস্তাটা তোমার জানা নেই। এবং কখনো মনে হচ্ছে দূর এসব পড়বো না, কম্পিটিটিভের জন্য পড়াশোনা করবো না, অন্য কিছু করি মনে হচ্ছে। আমি জানি অনেকেই বলো এটা, তোমাদের ভাইবস থেকেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি। তো তাদের ক্ষেত্রে বলবো, একটা নর্মাল কোনো একটা, মানে তোমরা অনেকেই যেটা করো, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জায়গা থেকে মোটিভেট বা ওভার মোটিভেটেড হয়ে বলতে পারা যায়, এক একটা সাবজেক্ট ওয়াইজ বই কিনে নাও। হিস্ট্রির একটা বই, পলিটির একটা বই, জিওগ্রাফির একটা বই, আলাদা আলাদা বই কিনে পড়তে শুরু করো। তার ফলে যেটা হয়, যদি তোমরা এরকম অনেকেই আছো এবং বিভিন্ন জায়গায় শুনেছো সেলফ স্টাডি করেই হয়ে যায়, যারা শুরু করছো তাদের উদ্দেশ্যে বলছি আমি, তাদের ক্ষেত্রে বলবো
ওই চক্করে আর এই 3 মাসে পড়ো না। এখন যেটা করো, একটা জেনারেল বই নাও, যে বইয়ের মধ্যে কম্প্যাক্ট ভাবে সবটা রয়েছে, যতটুকু দরকার ততটুকু এই এক্সামিনেশনের জন্য, সেই বই নিয়ে পড়ো। দেখবে তুমি তোমার যেটা যে হয় না খেই হারিয়ে ফেলছো, বুঝতে পারছো না কতটুকু পড়বো কতটুকু ছাড়বো, সেইটা হবে না। এবং ওই যে ডিপ্রেশন, ওই যে ওভার থিঙ্কিং গুলো তোমাকে ঘিরে ধরেছে চারপাশ দিয়ে, ওটা দেখবে আস্তে আস্তে সরে গেছে। যখন তুমি ওই মোটামুটি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে একটা করে মক টেস্ট দিতে শুরু করবে, এইটুকু করার পরে দেখবে অনেক কোশ্চেন পারছো। তোমাদের ডিপ্রেশন বা ডিমোটিভেশন তখনই আসে যখন তুমি মক টেস্টে অ্যান্সার করতে পারো না, 100-র মধ্যে দেখা যাচ্ছে 40ও তুলতে পারছো না, তাই তো? তো দেখো তুমি এই প্রসেসটা ফলো করে দেখো, একটা বই পড়ো, একটা বই ধরে চলো, এবং তারপরে দাঁড়িয়ে মক টেস্ট দিতে থাকো। দেখবে তোমার ওই জায়গাটা অনেকটা কেটে যাবে যখন তুমি মক টেস্টে ভালো নাম্বার পাবে। দেখো 2 মাস মানেও কম নয়, এবং এই এক্সামিনেশনের জন্য, এটা ডাব্লিউবিসিএস হলেই বলতাম 2 মাসে কিছু হয় না, কিন্তু ক্লার্কশিপের জন্য যথেষ্ট ঠিকঠাক একটা সময় এখনো আছে, এখনো করা যায় যদি চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। আমি সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্টদের কথা বলবো, যারা 3-4 বছর ধরে পড়ছো। তোমরা জানো ভাই কি করলে কি করতে হবে, কতটা পড়তে হবে। এবার তোমাদের একটা প্রবলেম হয়, তোমরা ওই যে একটু আগে বলছিলাম অনেক বই, তোমরা অনেক বইয়ের অনেক অনেক বেশি বেশি বই পড়ো, সাবজেক্ট ওয়াইজ বই পড়ো, সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেমটা হয়। আমি প্রত্যেককে বলবো একটা বই পড়ো, একটা ম্যানুয়াল টাইপ অফ বই পড়ো, যার মধ্যে সমস্ত সাবজেক্ট যতটুকু দরকার ততটুকু দেওয়া আছে। হ্যাঁ, আমি বলবো না প্রচুর কিছু থাকবে ওখানে, সেই জন্যই ওই বইটা পড়তে বলা। ওই রকম একটা বইকে নাও যে বইটা তোমার ওই লক্ষ্য পূরণে সহায়তা করবে। একটা বই সবটা হয়ে যাবে, ঠিক আছে? আর যারা যারা ওই মানে অনেকদিন পড়াশোনার পরে আবার রিজিউম করেছো, তাদেরকেও সেম কথাটাই আমি তোমাদেরকে বলবো, যে একটা বইয়ে সবটা চেষ্টা করো, দেখবে ওই জায়গাটা থেকে তুমি ওভারকাম করেছো। এবার যারা শুরু করছো এবং যারা মানে লাস্টে অর্থাৎ আগে পড়তে এখন থেকে আবার রিজিউম করেছো, তাদের বলবো যে কোনো একটা মেন্টারশিপ নাও, যে কোনো জায়গায় তোমার পছন্দের কোনো অফলাইন অনলাইন, কারণ ওই মেন্টার যিনি রয়েছেন বা যিনি থাকবেন বা যারা থাকবেন, তারা তোমাকে বলে দেবেন কতটুকু পড়তে হবে কতটুকু ছাড়তে হবে। 1 নাম্বার বই থাকছে একটা বই, আর ওই মেন্টারশিপ নিলে, মানে মেন্টারশিপ মানে কোনো একটা ব্যাচে তুমি ভর্তি হও, মানে ক্লার্কশিপেরই, সেটা আড্ডা 24/7 হতে পারে বা তোমার পছন্দের কোনো অনলাইন অফলাইন যে কোনো জায়গায়, ওই জায়গাটা তোমাদের কভার হবে। মাঝখানের ক্যাটাগরি অফ স্টুডেন্টদের আমি বলবো না গেলেও চলবে। হ্যাঁ, তোমার যদি দেখো এবার এক একজন এক এক রকমের হয়, মানুষ তো ডিফারেন্ট হয়, তোমার যদি মনে হয় যে না আমার ল্যাক অফ কনফিডেন্স লাগছে, আমার ঠিক হচ্ছে না, তাহলে তুমি বলবো যাও। আচ্ছা, কিভাবে এগোবে? এবার আমি বলি, এটা তো বললাম তোমার একদম শুরুর দিকটা কি করে করছো। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে নিজেকেও তো পড়তে হবে। দেখো তুমি যখন মেন্টারশিপ নিচ্ছ, বই পড়ছো, সব ঠিক আছে, এবার নিজেকেও এগোতে হবে। এবার এগোনোর জন্য রাস্তা কি কি রয়েছে? শুরু হলো এটা দিয়ে, যেটা তোমাদের বললাম, মেন্টারশিপ এবং একটা পার্টিকুলার বই। এবার এগোনোর যে রাস্তা, সেখানে বলবো এখন প্রতি সপ্তাহে একটা করে, বেশি দরকার নেই, মানে একটা অথবা খুব বেশি হলে 2টো করে মক টেস্ট দাও, ঠিক আছে? প্রতি সপ্তাহে 1টা থেকে 2টো করে মক টেস্ট, ব্যাস, মোর দ্যান এনাফ। দেখো তুমি প্রথম মক টেস্টে ফেল করবে, বা ফেল করবে মিনস অনেকটা কম নাম্বার আসবে, দেখবে দ্বিতীয় মক টেস্টে নিজেকে রেকটিফাই করতে পারবে। তখনই রেকটিফাই করা সম্ভব যখন কিনা তুমি যে প্রথম মক টেস্টটা দিলে তার প্রশ্নগুলো ভুল হয়েছে শুধু কেটে গেলে হবে না, ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কোন জায়গাগুলো ভুল হয়েছে, কোন জায়গাগুলোকে রেকটিফাই করা দরকার আছে, আরেকবার একটু পড়া দরকার আছে, সেইগুলোকে রেকটিফাই করে ফেলো। নিজের জাজ নিজে হও, নিজের প্রিপারেশন ওই জায়গাটা কিন্তু হয়ে যাবে। যারা নিজের প্রিপারেশনের চলছো, দেখো একটা লেভেল অবধি স্যার তোমাকে হেল্প করবেন, ম্যাম তোমাকে হেল্প করবেন, কিন্তু তারপরে গিয়ে নিজেকে তো পড়তেই হবে। তো এইটা করো। এবার এখানে অনেকে বলবে যে স্যার আর তো 3 মাস, তো এখন ডেইলি আমি 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়ি। আমি বলবো দেখো 8 ঘন্টা 10 ঘন্টা তুমি পড়তেই পারো, একদিন পড়বে, আজকেই তুমি ধরো 8 ঘন্টা পড়লে, 10 ঘন্টা পড়লে, কালকে দেখবে ল্যাদ খাচ্ছ, ভাল লাগছে, ল্যাদার্জি চলে আসবেই, ঘুম পাচ্ছে, শরীর খারাপ লাগছে, যদি তুমি টানা পড়ো। এবার 8 ঘন্টা 10 ঘন্টা পড়াই যায়, সঙ্গে একটুখানি কুটকুট মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলে, না, সেটা পড়ার কোনো মানে হয় না। তুমি যেটুকু পড়লে, যদি 1 ঘন্টাও পড়ো মোবাইল ছাড়া পড়ো, 1 ঘন্টাও পড়ো ওই সোশ্যাল মিডিয়া থেকে দূরে গিয়ে পড়ো, সেটা অনেক কাজের 10 ঘন্টা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ার। কারণ ওই 10 ঘন্টা তুমি যে পড়লে, আলটিমেটলি তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি মাত্রই 10 মধ্যে হয়তো 8 ঘন্টা পড়েছো, বা 1 ঘন্টাই হয়তো ম্যাক্স টু ম্যাক্স পড়েছো। তার থেকে ওই 10 ঘন্টাকে অন্য কাজে লাগাও, বাকি 9 ঘন্টাকে 1 ঘন্টা রিয়েলি পড়ো। আমি সবসময় বলবো যখন পড়বে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে গিয়ে পড়ো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা আছে সেগুলোকে রেখে দাও, মোবাইলের ইন্টারনেটটা অফ করে জাস্ট পড়তে বসো।
হ্যাঁ, যখন তুমি বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স কি করবো, তার জন্য ল্যাপটপ নাও বা মোবাইলই নাও, শুধু ওই জায়গাটাকে দেখো দেখো নিজের মাইন্ড কন্ট্রোল নিজেকে করতে হয় সেক্ষেত্রে। আর কতক্ষণ পড়বে? ম্যাক্স টু ম্যাক্স 4 থেকে 5 ঘন্টা। যারা ওয়ার্কিং বা নন ওয়ার্কিং সবার জন্যই বলবো, যদি ক্লার্কশিপ লক্ষ্য থাকে এইটুকু মোর দ্যান এনাফ। এবার এটাকে তুমি কখন পড়বে দেখো, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি সকালে পড়বে না রাত্রিতে পড়বে। কেউ টানা 5 ঘন্টা পড়তে পারো বা 4 ঘন্টা পড়তে পারো, কেউ ভাগে ভাগে পড়তে পারো, সেটা তোমার নিজস্ব। অনেকে আছে প্রফেশনাল বিভিন্ন কাজে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে তাদের মতো করে সময়টাকে ভাগ করে নাও। বাট 4 থেকে 5 ঘন্টা পড়ার প্রত্যেক দিন, প্রতিদিন। যেহেতু ক্লার্কশিপের সিলেবাস অ্যাকর্ডিং যদি দেখা যায় রয়েছে কি জেনারেল স্টাডিজ, ম্যাথ এবং ইংলিশ, সেহেতু আমি বলবো প্রত্যেক দিন ইংলিশ আর ম্যাথটা ম্যান্ডেটারি করবে। তুমি যতই ভালো যাই হও না কেন, ম্যাথ আর ইংলিশ তোমার যে রুটিনটা থাকবে, ডেলি রুটিন, তার মধ্যে না অবশ্যই থাকে। আচ্ছা, এবার একটা জিনিস বলি তোমাদের, যে যখন পড়ছো সেই পড়ার মধ্যে রুটিনটাকে সেভাবে ভাগ করো, ডেলি, উইকলি এভাবে ভাগ করো, আর মান্থলি। মানে তুমি মান্থে একটা টার্গেট নাও। কিরকম? যে আমি আজকে হিস্ট্রি থেকে এই মাসের মধ্যে এই এই জায়গাটা আমি শেষ করে ফেলবো। যদিও আর মাস বলে এখন আমি বলবো না, ঠিক হবে উইকের মধ্যে টার্গেট নাও, যে এই উইকে আমি এই এই চ্যাপ্টারগুলো শেষ করবো, মানে করবো। পলিটি থেকে এই চ্যাপ্টারগুলো শেষ করবো, ম্যাথ থেকে এইগুলো, ইংলিশ থেকে এইগুলো। তো এবার সেই টার্গেট অ্যাকর্ডিং তুমি ডেলি রুটিনটাকে ডিজাইন করো। হ্যাঁ, অবশ্যই যেন প্রত্যেক দিনের রুটিনে ম্যাথ আর ইংলিশ অবশ্যই থাকে। ঠিক আছে? এবার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে দেখো, এবছরে আমি দেখো এখন যে জেনারেল স্টাডিজ আমাদের সবচেয়ে বেশি ওয়েটেজ যেখানে রয়েছে জেনারেল স্টাডিজে 40 মার্কস, তাই তো? জিএস পেপারে রয়েছে 40, ইংলিশে রয়েছে তোমার 30, ম্যাথে রয়েছে 30। তো সেই অ্যাকর্ডিং যদি যাই আমি, জেনারেল স্টাডিজ এবছরে নির্বাচন, সেটা পলিটির পরিপ্রেক্ষিতে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকে সব মিলিয়ে মিশিয়ে প্রশ্ন থাকে, এবছরে নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ। এবছরে অলিম্পিক, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের পরিপ্রেক্ষিতে বলছি, ভীষণ গুরুত্বপূর্ণ। এবছরে তোমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। এবং দেখো হিস্ট্রির কিছু বেসিক জায়গা রয়েছে, যেমন অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে তুমি হরপ্পা সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, এগুলো তো পড়ছই। তার পাশাপাশি মুঘল এবং সুলতানি এজ, এদিকে মডার্ন ইন্ডিয়া তোমাদের অবশ্যইভাবে পড়তে হচ্ছে, পলাশির যুদ্ধ এবং তার পরবর্তীকালে সিপাহী বিদ্রোহ থেকে গান্ধীজির আগমন এবং স্বাধীনতার আগে অবধি, এটুকু পড়তেই হবে। তুমি যদি জিওগ্রাফি থেকে দেখো, ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা অবশ্যই পড়ো, এবং জিওগ্রাফি যখন পড়বে তখন কারেন্ট যে ইভেন্টগুলো হচ্ছে জিওগ্রাফির সাথে, নতুন কিছু ধরো কোনো একটা জায়গা পাওয়া যাচ্ছে, হায়েস্ট লোয়েস্ট যে লেকগুলো আসছে, সেই জায়গাগুলোকে একটু ওর সাথে কিন্তু রিলেট করে পড়তে হবে। জেনারেলি জিওগ্রাফির ক্ষেত্রে ফিজিওগ্রাফিক ডিভিশনটা, এবং অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিক জিওগ্রাফি যেটা থাকে তোমাদের, ইকোনমিক জিওগ্রাফি, ইন্ডিয়ার তো দুটো পার্ট রয়েছে, মানে তোমাদের একটা ফিজিক্যাল জিওগ্রাফি, একটা ইকোনমিক্যাল পার্ট। তো ইকোনমিক্যাল পার্ট থেকে অবশ্যইভাবে কৃষি এবং তার পাশাপাশি আমাদের যে পরিবহন সিস্টেম, সেটাকে ভালো করে লক্ষ্য করো, ভালো করে দেখো। যদি তুমি পলিটির ক্ষেত্রে বলো, আমি সবসময় একটু আগেও বললাম যে নির্বাচন এবছর ভীষণ ইম্পর্টেন্ট, সেটা পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স সব দিক থেকে, এবং তার জন্য আমাদের কোট আনকোট পার্লামেন্টটাকে ভালো করে পড়তে হবে, মানে স্পেশালি লোকসভা, রাজ্যসভার এই দিকটাকে। এবং তার পাশে তো সিটিজেনশিপ রয়েছে, এবং এই জায়গাগুলোকে তুমি কিন্তু জোর দিয়ে দিতে থাকো। ফান্ডামেন্টাল রাইটস কমন জায়গা, প্রেসিডেন্ট একদম ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং তার পাশাপাশি আর্টিকেল আর অ্যামেন্ডমেন্ট। আর্টিকেল অ্যামেন্ডমেন্ট তোমাকে পড়তে হবে, 1 থেকে 51 আর্টিকেল মন দিয়ে পড়ো। অ্যামেন্ডমেন্টের দিকটা যদি দেখো, মোটামুটি লাস্ট যে লেটেস্ট যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, মানে 90, এখন তো অবধি 106টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো 90 থেকে শুরু করে 106 অবধি যে কটা অ্যামেন্ডমেন্ট, সেগুলোকে একদম মানে মনে রেখে দাও, বাদ দিও না। আর ওদিকে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট হিসেবে তো রয়েছে 7ম অ্যামেন্ডমেন্ট, 42তম অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এগুলো একটু দেখে নাও, আরামসে হয়ে যাবে। আর সবার আগে যেটা করো, মক টেস্ট, দারুণ করে মক টেস্টটা দাও। ইংলিশের ক্ষেত্রে বলবো ভোক্যাবসটাকে ভালো করে লক্ষ্য রাখো, এবং তার পাশাপাশি এরার কারেকশনে জোর দাও। ম্যাথসের ক্ষেত্রে তোমাদের প্রফিট লস, তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং তার পাশাপাশি তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে একটু আধটু মেনসুরেশনের জায়গাটা দেখে যাও, একটু, খুব বেশি নয়, জাস্ট বেসিক জায়গাটুকু দেখে যাও, বাই চান্স যদি প্রশ্ন দেয় তাহলে তুমি করে আসতে পারো। আর নর্মালি তোমার যেগুলো প্রফিট লস হয়, তোমার টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, এগুলো তুমি পড়ছোই, এগুলো অ্যারিথমেটিকের পার্টটা ওভারঅল দেখবে। হ্যাঁ, তবে এই এক্সামটায় এজ থেকে বেশ কতগুলো প্রশ্ন দেয়, মানে ওই যে বয়স, পিতা পুত্রের যে বয়সের অঙ্কগুলো, সেগুলো ভালো করে দেখে যাবে। তো এইরকমভাবে পড়ো, দেখবে তুমি তোমার লক্ষ্যে 100% সফল হবে ভাই।
ঠিক আছে? এবং যা যা বললাম সেই মেনে চলো, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হচ্ছে না। এবার একটা জিনিস যে তোমাদের মনে হতে পারে স্যার এই যে বললেন তাহলে আমি এগোবোটা কি করে, মানে আমাদের এগোনোর পন্থাটা কি, রাস্তাটা কি? সে উদ্দেশ্যে বলি, তোমরা দেখো একটা তো বললাম মেন্টারশিপ নিতে পারো, এবং এই মেন্টারশিপের জন্য আমাদের অলরেডি একটা ব্যাচ শুরু হয়েছে। যদি মনে করো তোমার, আমি প্রথমে বলি তোমার পছন্দের কোনো অনলাইন অফলাইন ইনস্টিটিউট থাকলে সেখানেও তুমি যেতে পারো। যদি মনে হয় আন্ডার 24/7 হাত ধরবে সেটাও ধরতে পারো, কারণ আন্ডার 24/7 ক্লার্কশিপের যে ব্যাচ সেটা কিন্তু 19শে জুলাই থেকে শুরু হয়েছে, লেটেস্ট ব্যাচটা। এবার এই যে এতদিন হয়ে গেল, জুলাই থেকে আগস্ট হয়ে গেছে, তাহলে আমাদের কোনো চাপ নেই, কারণ প্রত্যেকটা ক্লাসের কিন্তু মানে লাইভ ক্লাস যেটা হয় তার রেকর্ডিং থেকে যায়। আর সপ্তাহে 2 দিন করে, মানে সপ্তাহে তোমার প্রত্যেক দিন ক্লাস হয়, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হয়, শুধু রবিবারটা ছুটি থাকে। সোম থেকে শনি প্রতিদিন ক্লাস 2 ঘন্টা করে অ্যাপ্রক্স ক্লাস, কোনো দিন হয়তো 3 ঘন্টা, সেটা রেয়ার হয়। এবং প্রত্যেকটা যে লাইভ ক্লাস হয় তার রেকর্ডিং কিন্তু থেকে যায়। এবং তার পাশাপাশি এই ব্যাচে তোমাদের ইবুকস রয়েছে, এছাড়া ক্লাস পিডিএফ, ক্লাস নোটস, এগুলো তো তুমি পাচ্ছই। এই ব্যাচটা তোমাদের জেনারেলি ভ্যালু কত থাকবে দেখবে, তোমাদের এই ব্যাচটা যখন নেবে একটা বিশেষ কোড ইউজ করে নেবে Y327, তাহলে ব্যাচটার ভ্যালুটা এসে দাঁড়াবে জাস্ট, এই কোডটা এবং কয়েন ইউজ করে যেই নেবে ব্যাচের ভ্যালুটা এসে দাঁড়াবে জাস্ট তোমার 2218 টাকা। ঠিক আছে, যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিতে পারো এই স্পেশাল ব্যাচটা ফর ক্লার্কশিপ এক্সামিনেশন, এবং নিজের প্রস্তুতিকে আরও জোরদার করতে পারো। আর হ্যাঁ, যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ব্যাচটা নেবো কি করে, জেনারেলি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে এরকম একটা অপশান চলে এসছে, স্টেট এক্সাম, গভর্নমেন্ট জব এক্সাম। অ্যাপসটা কোথা থেকে পাবো স্যার? এই সেশনটা ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে। স্টেট এক্সামে ক্লিক করার পরে দেখবো ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম ক্লিক করো। এরপরে দেখবে তোমার কাছে এরকম একটা অপশান এসছে হ্যালো ইংলিশ আর বাংলা। ইংলিশে বা বাংলায় যা খুশিতে ক্লিক করতে পারো। এবার ইমেল মোবাইলে ক্লিক করো, পুরো পেজটা ফুলফিল করো, ইমেল আইডি, ফুল নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নাও। তারপরে দেখো স্টোর অপশন, স্টোরে গিয়ে ক্লিক করে, স্টোরে গিয়ে ক্লিক করলে দেখবে WPS সেশন এসে, WPS সেশনে ক্লিক করে দেখবে তোমার একটু স্ক্রল করে গেলে এই ব্যাচটা তুমি দেখতে পারবে। এই ব্যাচটা দিয়ে তুমি ক্লিক করলে তখন দেখবে একটা জায়গা এসছে অগস্ট 15, ওখানে গিয়ে ক্লিক করে দেখো লেখা এসছে একটা বার, একটা জায়গা স্পেস, যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। যদি বাংলায় দেখো তাহলে লেখা থাকবে কুপন কোডটি প্রবেশ করান। ওখানে গিয়ে কুপন কোড বসিয়ে দাও Y327, Y327। এর মধ্যেই অ্যাপ্লাই বাটন আছে, সেটা ক্লিক করবে, নিচের অ্যাপ্লাই বাটনটা নয়। যেই ক্লিক করলে দামটা একটু কমলো। এরপরে দেখবে ইউজ কয়েন আছে, সেটা ক্লিক করে দেখবে দামটা আরও কমে 2218 টাকা হয়ে যাবে। যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নাও। যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ব্যাচেস অ্যান্ড এভরিথিং, তাহলে 7908913089। আবারও বলছি 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিই, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, অথবা ফোন কল করে নিতে পারো। সন্ধ্যে 7:30 থেকে 10টার মধ্যে ফোন কল করলে করবে। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের ক্লাসগুলোতে, এবং ভালো থেকো এবং নিজের মনোযোগ বজায় রেখো। সব ভালো হবে এবং ভালো হতেই হবে, কারণ তোমরা সবাই পজিটিভ আছো, আমি এটুকু জানি। জয় হিন্দ, তোমাদের সব কিছু ভালো হোক।